Assalamualaikum everyone. Welcome to Bangla Reds United Cast Season 2 Episode 6. So as you can see আজকে আমি হচ্ছে একাই শুরু করলাম। আমাদের দুইজন গেস্ট থাকার কথা ছিলেন, লতিফ ভাই এবং শিহাব রহমান ভাই। সো আপনারা যারা আমাদের ম্যানচেস্টার সাপোর্টার্স ক্লাব বাংলাদেশ গ্রুপে আছেন, হয়তো প্রায় সবাই জানেন যে শিহাব রহমান ভাই আমাদের একজন ডক্টর। সো আনফরচুনেটলি উনি একটি এমার্জেন্সিতে হচ্ছে বাধা পড়ে গিয়েছেন। বাট আমরা এক্সপেক্ট করছি লতিফ ভাই আমাদের সাথে হচ্ছে একটু পরে জয়েন করবেন। আহ এর মধ্যেই হচ্ছে আমরা পডকাস্টটা শুরু করতে যাচ্ছি, আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। সো আপাতত আপনাদের কমেন্টে যদি কোনো মতামত থাকে, কোনো শেয়ার করতে থাকে, লেটস ডু ইট। আমরা হচ্ছে কমেন্টে আপনার সাথে আমি কথা বলবো। তার আগে হচ্ছে আমি বলতে যাচ্ছি কিছু আমাদের ইউনাইটেড ভার্সেস বার্নলি ম্যাচ নিয়ে। সো আমাদের ইউনাইটেড ভার্সেস বার্নলি ম্যাচটা হয়েছিল হচ্ছে গত 30 তারিখ, অ্যান্ড উই ওন দ্য ম্যাচ 3-2 উইথ এ ভেরি লেট ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি। সো উই অ্যাকচুয়ালি প্লেড রিয়েলি ওয়েল, আই উড সে। সো আমরাও যে খুবই খারাপ খেলেছি বা খালি একটা জিনিস আমার খারাপ লেগেছে যে উই কুডেন্ট ফিনিশ অফ দ্য গেম রিয়েলি আর্লি। আমরা কিন্তু হচ্ছে যে চান্স গুলো পেয়েছিলাম, আমরা কিন্তু অ্যাটলিস্ট 3-0 or 4-0 অথবা একটা দুইটা গোল কনসিড করলে হচ্ছে আমরা আরো 4-5টা গোল দিয়ে দিতে পারতাম, বাট পারিনি। বাট ওটা বাদে হচ্ছে আমি বলবো উই প্লেড ডিসেন্ট এনাফ টু লাইক ডমিনেট দ্য গেম, বাট আনফরচুনেটলি আমরা হচ্ছে দুইটা গোল খেয়ে গিয়েছিলাম। উই হ্যাড টু টেক দ্য গেম আনটিল দ্য ভেরি লাস্ট মোমেন্ট। 90+7 মিনিটস হচ্ছে ফার্নান্ডেসের পেনাল্টি কিকটা দিয়ে আমাদের ম্যাচটা জিততে হয়। তো লাস্ট সিজনে আমরা যেটা দেখেছিলাম যে আমাদের ফিনিশিং এর কারণেই হচ্ছে যেটা আমরা বারবার ম্যাচ গুলো আটকে যাচ্ছিলাম। উই প্লেড রিয়েলি ওয়েল ইন সাম অফ দ্য ম্যাচেস লাস্ট সিজন, ফিনিশ করতে পারছিলাম না, পরে হচ্ছে একটা দুইটা গোল খেয়ে ম্যাচ হেরেও গেছে, তবে ড্র হয়েছে জিতা ম্যাচগুলো। সো দিস ওয়াজ আওয়ার সিচুয়েশন, বাট এখানে এখনো হচ্ছে আমাদের ঘুরে ফিরে ওই জিনিসগুলো দেখা যাচ্ছে। বাট উই অলসো হ্যাভ টু রিমেম্বার আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো স্ট্রাইকার, আউট এন্ড আউট স্ট্রাইকার কিন্তু হচ্ছে ম্যাচ স্টার্ট করেন। সো উই বট বেঞ্জামিন শেশকো, বাট হি ডিডন্ট স্টার্ট এনি ম্যাচ ইয়েট. But we also have to remember he's only 22 years old. He just came outside of Premier League. We have to give him time as well. সো আমি হচ্ছে এখন যেহেতু আমাদের একটু আনফরচুনেট সিচুয়েশন হয়ে গেছে, আমাদের গেস্ট নেই, সো আই উইল ট্রাই টু টক উইথ ইউ গাইস ইন দ্য কমেন্ট। আপনাদের যদি কোনো কমেন্টে কোনো আপনাদের কোনো স্টেটমেন্ট থাকে বা কোনো কিছু আমার প্রশ্ন করতে চান, এনিথিং ওয়ান্ট টু শেয়ার ইওর ফিলিংস, এনিথিং, সো ইউ ক্যান ডু দ্যাট। সো নাভিদ হাসান ভাই হচ্ছে অলরেডি কমেন্ট করেছেন যে সিটি গেম প্রেডিকশনস কি আমাদের। আমার তো সিটি গেম নিয়ে হচ্ছে আমি যেটা চিন্তা করছি, সিটির কারেন্ট ফর্ম আর আমাদের কারেন্ট ফর্ম যদি জাজ করি, সো সিটি অলরেডি লস্ট 2 গেমস দিস সিজন অ্যান্ড উই লস্ট ওয়ান, রিউ ওয়ান অ্যান্ড ওন। সো এদিক থেকে চিন্তা করলে কিন্তু উই আর ইন বেটার ফর্ম দেন দেম। বাট অলসো উই হ্যাভ টু লাইক থিঙ্ক অ্যাবাউট দিস স্কোয়াড পাওয়ার, তারপর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রেংথটা কোন জায়গায়। সিটি কিন্তু হচ্ছে আমার যেটা মনে হয় মিডফিল্ডে হচ্ছে আমাদের টার্গেট করে খেলবে। সো আমরা যদি মিডফিল্ডে যদি ঠিক মতো হচ্ছে কভার করতে না পারি, আই গেস উইল রিয়েলি সাফার ইন দ্যাট। মানে পুরো সিজনটা এটা নিয়ে হচ্ছে যাবে আর কি, মিডফিল্ড নিয়ে। বাট সব দিক দিয়ে চিন্তা করলে আই এম নট এক্সপেক্টিং আস টু লুজ, কনসিডারিং দেয়ার ফর্ম। দে উইল বি ডেসপারেট টু গেট দ্যাট উইন এগেনস্ট আস, বাট ডেসপারেশন কিন্তু সবসময় হচ্ছে ভালো ফল নাও নিয়ে আসতে পারে। বাট সব দিক দিয়ে চিন্তা করলে আইড সে এ ড্র, 1-1 ড্র. So we might not win that match. That's okay, but I'm not also saying us losing the match. আর সিটির ম্যাচ এখন হচ্ছে অনেক দেরি আছে। সো এর মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেকও চলছে। ইন্টারন্যাশনাল ব্রেকে হচ্ছে সামটাইম আমাদের প্লেয়ার যেগুলো আছে, তাদের প্লেয়ার যেগুলো আছে, দে মাইট গেট ইনজুর্ড অর এনিথিং ক্যান হ্যাপেন। তখন হচ্ছে আরো একটা মানে অনেক কিছুই হয়ে যেতে পারে। তারপর হচ্ছে সিটির হচ্ছে যেটা সবথেকে বিগেস্ট ট্রান্সফার, ডোনারুমা ট্রান্সফার। সো ডোনারুমা স্টার্ট করবে নাকি ট্রাফোর্ড স্টার্ট করবে? যদি ট্রাফোর্ড স্টার্ট করে, ডোনারুমাকে যদি ফার্স্ট স্টার্টটা না দেওয়া হয়, সেক্ষেত্রে বলবো উই গট দ্যাট মেন্টাল এজ ওভার ট্রাফোর্ড। কারণ ট্রাফোর্ড কিন্তু লাস্ট যে ম্যাচটা হয়েছিল, হি মেড সাম মিস্টেক্স অ্যান্ড এখানে ডোনারুমা খেলবে না, ট্রাফোর্ড খেলবে, আই গেস এখানে হচ্ছে একটা বড় একটা ফ্যাক্টর প্লে করে। তামজিদ হাসান আহমেদ ভাই হচ্ছে কমেন্ট করেছেন ইউনাইটেড কি আগের সিজন থেকে খারাপ অবস্থায় থাকবে। তো এখানে হচ্ছে যেটা আমার পার্সোনালি মনে হয় যে মাত্র 4টা ম্যাচ খেলেছি আমরা এই সিজনে।
তো 4টা ম্যাচ খেলেই আসলে এখনই বলে দেওয়া যে হচ্ছে আগের সিজনের সাথে আমরা কম্পেয়ার করা, এটা কিন্তু আমার মনে হয় না উচিত হবে এখনই। ইয়েস, উই লস্ট এ ভেরি উইনেবল ম্যাচ এগেনস্ট আর্সেনাল, উই ডমিনেটেড দেম বাট স্টিল লস্ট। ফুলহ্যামের এগেনস্টে একটা জেতা ম্যাচ আমরা হচ্ছে ড্র করেছি। তারপর হচ্ছে উই লস্ট ইন পেনাল্টিস, ম্যাচটা যে পেনাল্টিসে গিয়েছে এটাই হচ্ছে আমাদের জন্য একটা অনেক খারাপ বিষয় এগেনস্ট গ্রিমসবি টাউন। বাট সব মিলে আমি বলবো এখনই হচ্ছে আগের সিজনের তুলনায় কি হবে এটা বলা আসলে মানে প্রেডিক্ট করা বা কিছু বলা উচিত হবে না। বাট আওয়ার ট্র্যাজেক্টরি আই ফিল লাইক ইটস গোয়িং আপওয়ার্ডস, নিচের দিকে যাচ্ছে না। আমরা যেভাবে খেলেছি লাস্ট কয়েকটা ম্যাচ, জাস্ট কয়েকটা ইস্যু বাদ দিয়ে, কিপারের কয়েকটা ইস্যু, মিডফিল্ডের কয়েকটা ইস্যু, ফিনিশিং এর ইস্যুটা হচ্ছে আমি বলবো আমাদের সলিউশন হাতেই আছে, বাট আমরা এখনো শেষ করে খেলাচ্ছি না বিকজ হি জাস্ট কেম ইন, হি ইজ ইয়াং, হি নিডস টাইম টু সেটেল ইন। তো সব দিক থেকে চিন্তা করলে আই উড সি অ্যান আপওয়ার্ড ট্র্যাজেক্টরি ইন আওয়ার পারফরমেন্স, বাট উই নিড টাইম, সেখানে টাইম দেওয়া লাগবে। নাবিদ হাসান ভাই আবার বলেছেন যে হি থিংস ডিফেন্সিভলি সলিড হইলে এন্ড রেগুলার গোলকিপিং এরর্স না হইলে উই মাইট ইভেন কাম আউট ভিক্টোরিয়াস, উই সাভার্ড এভরি গোল ওয়িং টু সিলি এরর্স। এক্স্যাক্টলি ভাইয়া। সো we just signed a new keeper, uh, Lamens, and I think he really is a very good keeper. আপনারা যদি হচ্ছে তার স্ট্যাটস গুলো দেখেন, হি ইজ ওয়ান অফ দ্য টপ 1% পারফর্মিং গোলকিপার্স ইন ইউরোপ। আর রিসেন্টলি হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে একজন একটা ভিডিও শেয়ার দিয়েছিলেন যেখানে হচ্ছে তার কিছু মিস্টেক্স হচ্ছে শেয়ার করা হয়েছিল, যে ওনারা টাইপের মিস্টেক আর কি। বাট আই উড সে যে এরকম মিস্টেক অলমোস্ট সব কিপারই করে থাকে। কোর্তোয়ার যদি আপনি এরকম কোর্তোয়ারও এরকম মিস্টেক বের করতে পারবেন, ডোনারুমাও মিস্টেক বের করতে পারবেন, বাট দে আর রিয়েলি কনসিস্টেন্ট ইন দেয়ার পারফরমেন্স এই সব মিস্টেক গুলো বাদ দিয়ে। সো এগুলো রেয়ার আর কি। সো আমারও যেটা মনে হয় এই মিস্টেক গুলো তার রেয়ার অ্যান্ড রেগুলার যেগুলো আমরা ওনার অথবা বাইন্ডির যেগুলো দেখে আসছি, বাইন্ডির যেভাবে কর্নারে ডোমিনেট হয়। ও হ্যাঁ, ক্রস ক্লেমের ক্ষেত্রে কিন্তু আমাদের নিউ কিপারটা কিন্তু হচ্ছে ইউরোপের টপ 1%-এর মধ্যে। সো আই ডোন্ট থিঙ্ক হি উইল বি বুলিড দ্যাট ইজিলি হোয়েন ইউ আর ইন কর্নার্স। সো উই হ্যাভ টু সি ফার্স্ট। প্রিমিয়ার লিগের অবশ্যই এনভায়রনমেন্টটা ডিফারেন্ট বেলজিয়ান লিগের থেকে। সো তাকে হচ্ছে আমাদের টাইম দেওয়া উচিত। সো রাকিন আবরার ভাই হচ্ছে বলেছে ইনজুরি একটা ইস্যু ফর সিটি গেম। ইয়েস, ডেফিনেটলি আমাদের কুনহা কিন্তু হচ্ছে ইনজুর্ড। সো আর হচ্ছে আরেকজন ইনজুর্ড ছিল মেবি, মাউন্ট মেবি। সো এখানে হচ্ছে কিভাবে আমরিম এই জিনিসটা ট্যাকেল দেয় উই হ্যাভ টু সি। বাট সবকিছু চিন্তা করলেও আই উড সে যে আই থিঙ্ক উইল রিকভার ফার্স্ট। ও হ্যাঁ, অ্যান্ড উই হ্যাভ এ গুড নিউজ ফ্রম আওয়ার মেডিকেল টিম। মার্টিনেজ ইজ কামিং ব্যাক। সো মার্টিনেজকে প্রায় অলমোস্ট 1 বছর হয়ে গিয়েছে আমরা দেখি না, বাট ফাইনালি হি হোপফুলি উইল বি কামিং ব্যাক আফটার দি ইন্টারন্যাশনাল ব্রেক। বাট এখানে হচ্ছে আমার আরেকটা জিনিস যেটা মনে হয় মার্টিনেজের ইস্যু নিয়ে, লাস্ট এপিসোডে আমি শেয়ার করেছিলাম যে মার্টিনেজ যদি ব্যাক করেও আই থিঙ্ক শ উইল মেক হিমসেলফ দি পার্মানেন্ট লেফট সেন্টার ব্যাক। সো আমরা যেটা হচ্ছে দেখি যে দুইটা ওয়াইড সেন্টার ব্যাকের জন্য এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর দেম ইজ টু ক্যারি দ্য বল ফরওয়ার্ড। সো তারা যদি হচ্ছে ডিফেন্স লাইনটা মেনটেন করে হচ্ছে শুধু বসে থাকে তাহলে হবে না। দে হ্যাভ টু কন্ট্রিবিউট ইন দ্য বল প্রোগ্রেশন অ্যাজ ওয়েল অ্যান্ড কমিউনিকেট উইথ দি উইং ব্যাকস অ্যান্ড দি 2 নাম্বার 6s ইন ফ্রন্ট অফ দেম। বাট মার্টিনেজ যদি হচ্ছে এটা তার এই মানে এবিলিটিটা আছে টু ডু দিস, বাট শ হচ্ছে ইজ এ ফর্মার ফুল ব্যাক। সো হি নোজ হাউ টু ক্যারি দ্য বল বেটার দেন মার্টিনেজ ইন মাই ওপিনিয়ন হিয়ার। সো এখানে হচ্ছে স্ট্যাটসটা আসলে হচ্ছে কম্পেয়ার করা পসিবল হয়নি, কারণ বিকজ মার্টিনেজ অলরেডি অলমোস্ট 1 ইয়ার ধরে নাই। তো এখানে সে কিভাবে অ্যাডাপ্ট করে নিবে, আমরিমের আন্ডারে আই ডোন্ট থিঙ্ক ম্যাচ খেলেছে কিনা আই এম নট শিওর। সো এখানেও তার ট্যাকটিক্সে অ্যাডাপ্ট করার একটা ব্যাপার আছে। সো even after Martinez comes back, I don't actually see him taking back Shaw's place. তানজিদ আহমেদ ভাই কমেন্ট করেছেন কোচ কি চেঞ্জ করা উচিত। সো এটা হচ্ছে এই জিনিসটা লাস্ট 1 মান্থ ধরেই হচ্ছে আমরা কথা বলছি যে কোচ চেঞ্জ করা হবে কিনা। আমরিম 3 ম্যান ব্যাকলাইন নিয়ে খুবই অ্যারোগেন্ট, তার মানে সে রাখবেই এটা, এটা কেন চেঞ্জ করছে না, এটা নিয়ে অনেক ডিবেট, অনেক কথা আমরা লাস্ট 3-4 এপিসোড ধরে করে আসছি। বাট
এটা হচ্ছে আমার মনে হয় কোচ চেঞ্জ তো আমরা করে দেখেছিলাম। লতিফ ভাই আমাদের 2 এপিসোড আগে এসে বলেছিলেন যে হচ্ছে হিস্ট্রিক্যালি উই হ্যাভ বিন চেঞ্জিং কোচেস ফর দি লাস্ট 10-12 ইয়ার্স, বাট কোচ চেঞ্জ করতেই আছি, বাট কিছুই হচ্ছে না। আমরা 4 ম্যান ব্যাকলাইন দিয়েও খেলেছি, 3 ম্যান ব্যাকলাইন দিয়েও খেলেছি। তো আমরা যারা ইউনাইটেড ফ্যান, আমরা হচ্ছে দেখে এসেছি যে আমাদের ড্রেসিং রুমে বলেন, আমাদের ওভারঅল ক্লাবের এনভায়রনমেন্ট নিয়ে বলেন, যে অনেকগুলো একটা কালচারাল চেঞ্জ দরকার। অ্যান্ড অ্যালং উইথ দ্যাট একটা ট্যাকটিক্যাল একটা চেঞ্জও দরকার। সো দুইটা একসাথে মিলে যে করতে পারবে সেই হচ্ছে টপে আসবে আর কি। সো আমরিমের হচ্ছে আমার মনে হয় না যে একটা ফুল সিজন না খেলিয়ে হচ্ছে এখনই তাকে চেঞ্জ করার কোনো কথাবার্তা বলা উচিত। আহ, এর আরেকটা কারণ হলো যে হচ্ছে উই আর অ্যাকচুয়ালি সিইং সাম প্রোগ্রেসেস একটু ধীরে ধীরে হচ্ছে ছোট ছোট একটা তার যেগুলা প্রবলেম ছিল লাস্ট সিজনে আমরা দেখছিলাম, সেগুলো হচ্ছে সে ধীরে ধীরে ঠিক করা ট্রাই করতেছে। সো একটা জিনিস আমরা দেখেছিলাম যে হচ্ছে 3-4-3 ফরমেশনে হি ওয়াজ লাইক লাস্ট সিজন যেটা বলেছিলাম যে তিনজন সেন্টার ব্যাক দে আর স্টেইং বিহাইন্ড, বাট তারা হচ্ছে বল প্রোগ্রেশনে কোনো হেল্প করছিল না। বাট দিস সিজন উই আর সিং ডিফারেন্ট থিংস, এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। সো আই থিঙ্ক উই শুড গিভ হিম সাম মোর টাইম অ্যান্ড দেন ডিসাইড অ্যাটলিস্ট। আমি যেটা হচ্ছে আরো ফার্স্ট এপিসোডেও হয়তো বলেছিলাম যে হচ্ছে ফর এ কোচ, নিউ কোচ টু কাম ইন, উই নিড টু গিভ হিম অ্যাটলিস্ট ফিউ সিজন টাইম। এক সিজন না, হি নিডস হিজ প্লেয়ার্স, হি নিডস টু অ্যাডাপ্ট, হি নিডস হিজ আইডিয়াস, হি নিডস টু ইমপ্লিমেন্ট হিজ আইডিয়াস। তো সব মিলে হচ্ছে আমাদের আমরিমের ক্ষেত্রে উই অলসো নিড টু গিভ হিম টাইম। নাজমুস সাকিব রাহি ভাই বলেছেন আমরিমের সিস্টেমে লাস্ট সিজনে বেস্ট ছিল লিচা, উই মিসড হিম লাস্ট রেস সিজন। এর ফিটনেস নিয়ে এটা কোনোভাবে ফুল টাইম খেলবে, বাট মার্টিনেস পাসগুলো বেস্ট, লাস্ট সিজনে কয়েকটা অ্যাসিস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, মার্টিনেজ হচ্ছে হি ওয়াজ ব্রট ইন বাই টেন হ্যাগ অ্যাজ এ বল ক্যারিং সিবি, লাইক এ সিবি হু ইজ গুড অন দ্য বল, ক্যান প্রোগ্রেস দ্য বল, বাট দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট স্টাইল। আর আমরিমের হচ্ছে আন্ডারে লিচা কয়টা ম্যাচ খেলেছে এটার ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশন অ্যাকচুয়ালি আমার কাছে নাই। সো অ্যাসিস্ট পেয়েছে কিনা এটাও বলতে পারতেছি না। মেবি দেয়ার ওয়াজ এ গোল, আই গেস একটা গোল দিয়েছিল না অ্যাসিস্ট দিয়েছিল লং বলে একটা। সো লং বলে যদি অ্যাসিস্ট গুলো হয়ে থাকে, সো এটা কিন্তু হচ্ছে মানে এটা কি বলবো, এটা কিভাবে এক্সপ্লেন করা যায়। আহ আমরিমি সিস্টেমে এইভাবে ডিরেক্ট ফুটবল কিন্তু হচ্ছে তখনই খেলা হয় হোয়েন ইউ আর ডেসপারেট ফর এ গোল। শুরু থেকে কিন্তু বল প্রোগ্রেশনের টাইমে কিন্তু এইভাবে লং বল দিয়ে খেলা হয় না। সো শয়ের ক্ষেত্রে যেটা হয় যে শ লিঙ্কস আপ উইথ দ্য ফুল ব্যাক অ্যান্ড দেন প্রোগ্রেসেস দ্য বল। সো এখানে হচ্ছে মানে কি লিচা এটা কিভাবে করতে পারবে, সো এটাও দেখার বিষয়। সো উই জাস্ট নিড টু সি। তো হ্যাঁ, নাবিদ ভাই কমেন্টে বলেছেন অ্যাসিস্ট এগেন্স্ট সিটি, আই রিমেম্বার নাও, লং বলে একটা অ্যাসিস্ট হয়েছিল। গোলটা কে দিয়েছিল আই ক্যান অ্যাকচুয়ালি রিমেম্বার। সো লাস্ট সিজনে আসলে অনেক কিছুই মনে নেই, বিকজ ইট ওয়াজ রিয়েলি এ ফরগেটফুল সিজন। মানে উই অল ওয়ান্ট টু ফরগেট হোয়াট হ্যাপেন্ড লাস্ট সিজন। সো উই ডোন্ট নিড টু লাইক মনে করার কোনো দরকার নেই। সো গোল এগেনস্ট আর্সেনাল অ্যান্ড আমার দিয়েলো এফএ কাপ অ্যাসিস্ট করছিল এগেনস্ট সিটি, ইয়েস এক্স্যাক্টলি। সো এটা আসলে হচ্ছে ইটস জাস্ট অ্যান আইডিয়া। এটা আসলে এখন কিছু বলা যাবে না। উই অ্যাকচুয়ালি নিড মার্টিনেস টু কাম ব্যাক, উই নিড মার্টিনেস টু প্লে। শ হচ্ছে লেফট সেন্টার ব্যাক হিসেবে আছে, ওইখানে আমাদের একটু ডেপথও দরকার। সো হয়তো রোটেট করেও কিছু খেলাবে। উই আর আউট অফ দি ক্যারাবাও কাপ, সো এফএ কাপ হয়তো আমরা দেখতে পারি রোটেশন, লিগের কয়েকটা ম্যাচ যাওয়ার পর আমরা রোটেশন গুলো দেখতে পারি। সো উই জাস্ট নিড টু ওয়েট অ্যান্ড সি। সো কমেন্টে আমি হচ্ছে আপনাদের একটা কোশ্চেন করতে চাই, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক যে আমাদের যে নিউ কিপারটা আসলেন, সো ডু ইউ থিঙ্ক হি শুড স্টার্ট এগেইনস্ট সিটি অর উই শুড স্টিক উইথ ওনানা অর বাইন্ডি ফার্স্ট অ্যান্ড দেন লেট হিম স্টার্ট আফটার এ ফিউ ম্যাচেস? সো কমেন্টে আপনারা যদি বলতেন হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক অ্যাবাউট দিস। Personally, I think Leme should start from the City match. ওনানা আর বাইন্দিরের প্রতি এটা একটা স্টেটমেন্ট হয়ে থাকবে যে না, আমাদের স্পট হচ্ছে ইটস নট নাথিং পার্মানেন্ট। সো ওনানা নিয়ে আরেকটা নিউজ রিসেন্টলি হচ্ছে আমরা দেখেছিলাম যে এই সিজনে when ওনার রিটার্ন টু ক্যারিংটন হি ওয়াজ ডিমান্ডিং এ নিউ কন্ট্রাক্ট। চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে যাওয়ার পর যে 25% ওয়েজ ডিডাকশন হয়, সো ওইটার উপর বেস করে সে নতুন কন্ট্রাক্ট চাচ্ছিল, অ্যান্ড আমরিম ডিডন্ট টেক ইট ওয়েল। সো আই থিঙ্ক
আমরা যেটা দেখে এসেছি যে প্লেয়ার্স হোল্ডিং দ্য ক্লাব ক্যাপটিভ, সো এটা কিন্তু ইটস কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ থিং। সো আই থিঙ্ক এটা চেঞ্জ হওয়া উচিত। দ্যাট ইজ ওয়াই আই থিঙ্ক ওনানা অ্যান্ড বাইন্দিরকে নেক্সট ম্যাচেই ড্রপ করা উচিত। সো কমেন্টে আপনারা বলতেন যদি, হোয়াট ডু ইউ গাইস থিঙ্ক অ্যাবাউট দিস? সো ডু ইউ ওয়ান্ট টু সি আওয়ার নিউ কিপার এগেইনস্ট সিটি, অর ডু ইউ ওয়ান্ট টু সি ওনানা অর বাইন্দি? অলসো আই হ্যাভ another নিউজ ফর ইউ। লতিফ ভাই আমাদের কিছুক্ষণের মধ্যে জয়েন করছেন। So he also had a medical emergency. So inshallah, 2 মিনিটের মধ্যে he will be joining us and discuss what he thinks about the current situation of United and what we should do against City. So I would like to request everyone to follow our YouTube channel. So previously আমাদের announcement অনুযায়ী আমরা বলেছিলাম যে we will be slowly shifting to our YouTube channel and do our regular podcast over there. So আপনারা হচ্ছে ইউটিউবে ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার্স ক্লাব বাংলাদেশ লিখে সার্চ দিলেই you will get our channel and you can subscribe, and inshallah within the next few weeks we'll be shifting to YouTube regularly. আসসালামু আলাইকুম লতিফ ভাই। হ্যালো, কথা শোনা যাচ্ছে? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। So we are really happy to have you here. So লতিফ ভাই, what do you think? আপনার কেমন লাগছে after the Burnley match, and what's your opinion on the City match? আমরা কিভাবে হচ্ছে সবকিছু করতে পারি? Right. So first of all, sorry, I ran late. একটু দেরি হয়ে গেছে. I was just caught in a work emergency. So apologies, quite late. So going back to the match, I think, to be honest, our view হচ্ছে গিয়ে it's always supposed to be a long term. So we're supposed to go at it on a season by season rather than a match to match basis. So that's always my approach to any matches. So I know every single match, if it becomes, if you have a good result, we are quite ecstatic. If you have a bad result, we are hyper disappointed. And it almost feels that we go from one weekend to another, from total joy to total despair. But I think এটাই তো হওয়ার কথা while we are settling down, তাই না? মানে we are still a massive project in work in progress. So from a fan perspective, I think it's only natural to be overjoyed when we do good and over disappointed or feel desperate when we do bad, and that's normal. I don't criticize that. I think that's what fans are supposed to do. But I think beyond the fan emotion, if you look at it on a pragmatic way, যদি pragmatically দেখি, তাহলে I think we just have to realize that we are such a raw team that we will have those really bad days and really good days. But I recently pointed out in one of our forums that the
good performances are becoming more frequent now, right? So I think in terms of, if you look at the last 3 months, ever since that Lyon first half game, we have had a large number of good performances, which we simply did not have in the first 4 months under Amorim. So first 4 months under Amorim, the performances were bad as well. Whereas ever since that Lyon first half game, we've had a large number of good performances. That Lyon first half game, the whole 2-leg performance against Atletico Bilbao. So I think for the 180 minutes, we played really, really good football. Then you had the Aston Villa game at the end of last season. Then you had the Arsenal game. You had most of the preseason games and that wonderful first half performance against Burnley. So I've got plenty of optimism going into the season, and that, to answer your original question, that optimism will stay with me for the City game as well. Bhai, am I audible? You're audible. So there are slight technical issue. So yes, bhai, I agree with you fully. So আমাদের ফ্যান হিসেবে হচ্ছে I think we should all like calm down a bit. So হারলেই হচ্ছে একেবারে হতাশ হওয়া যাবে না, জিতলে একেবারে আকাশে উড়া যাবে না. We need to assess the things more critically and see actually what's going on, what are the main issues that are present. So সবকিছু নিয়ে আমাদেরকে আগাতে হবে. আর ভাই, আই ওয়ান্টেড টু আস্ক ইউ সামথিং, লাইক ইটস অ্যাকচুয়ালি মাই অপিনিয়ন, আমি এটা কাউকে এখনো বলতে দেখিনি, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক মার্টিনেজ ইজ রিটার্নিং, সো ডু ইউ থিঙ্ক লিচা ক্যান টেক ব্যাক শস প্লেস অ্যান্ড প্লেস হিমসেলফ অ্যাজ অ্যান এলসিবি, অর ডু ইউ থিঙ্ক শ উইল কন্টিনিউ অ্যাজ অ্যান এলসিবি? সো যে কোনো প্লেয়ার যখন ইনজুরি থেকে রিটার্ন করে, আনলেস দে আর লাইক super duper important and the main man in the team, we don't often see them straight away slotting back, isn't it? Because the managers are often, in general, and I think we saw it during Saf's time as well, the managers are always cautious in making sure that players are gradually phased in. এটা দুইটা কারণ হয়, একটা হচ্ছে গিয়ে যে there is a risk of the overall team's rhythm being disrupted when a player suddenly returns back from injury. আর একটা হচ্ছে প্লেয়ারের জন্য it's not fair for the player to be immediately slotted in. So I think এই একটা কারণে Shaw will probably keep on getting the nod till Licha starts being phased in. But I think eventually Licha is, in my opinion, far better as a player compared to Shaw in that position. The concern, however, is both the players are now officially injury prone, তাই না? So দুইটা player কিন্তু এখন both obviously Shaw is definitely injury prone, but I think Licha has shown enough signs to raise concerns that he's injury prone as well. So eventually, I think in the future, we will buy a center back, and I would be surprised if United does not go for a center back as soon as next season. So I think they will definitely try a center back next season. Even though we have. Do you have anyone in mind right now that you want to see as a center back at Manchester United? Of our existing players, or of from the players that they have been seeing? Like any future transfer? No, of any players? I don't know honestly. আমি আসলে এত এরকম স্কাউটিং করি না, because I think this was the least of our concerns. এটা নিয়ে আমি আসলে নিজে এত রিসার্চ করি নাই. But over the summer we have been linked with, for example, Ignacio, Sporting Lisbonner. We were quite heavily linked with him. Yeah, exactly. Yes. So I think we will do the groundwork this season. So after we will start hearing names. But I don't have any preference, to be honest. I think Euro is brilliant. I think Licha will definitely do some job this season. Shaw has not been bad as well, and he's a decent option. And then we have Aiden Heaven as well. So it's the least of my concern right now. But I think eventually we will go for one CB, left-sided CB next season. Yes, exactly. So moving on from this topic, I want to focus on the next City match right now after the international break. So, Bhai, what do you think will be the X factor for us that will help us to beat City or even clinch a draw against them? So I think right now against City is one of the better clubs compared to Manchester United. Almost there are many clubs, at least 6 to 7 clubs we are better than Manchester United in overall performance. But to beat City, their current performance has not been that well. দুইটা ম্যাচ হেরেছে তিনটার মধ্যে, and we won one, drew one, and lost one. So ওইভাবে চিন্তা করলে we are actually better than them right now.
তাও আমরা যদি স্কোয়াডের স্ট্রেংথ চিন্তা করি, ম্যানেজার কোয়ালিটি চিন্তা করি, অ্যান্ড দে হ্যাভ দ্যাট হাঙ্গার। আমরা এর আগেও অনেকবার দেখেছি যে সিজনে দে স্টার্টেড ব্যাড অ্যান্ড এরপর হচ্ছে একেবারে পুরা টান দিয়ে পুরা সিজন দে এন্ডেড অ্যাজ চ্যাম্পিয়ন। সো they will be desperate as well. So what do you believe to beat them or at least draw against them in the next match will be our most important point, and how we can actually beat them? So I think the crucial thing to utilize in this case would be the fact that they will leave spaces open, because inevitably they will go for an attack because they're an attack minded team. So they will leave spaces open, and we continue to be a transition team. So even though our positional play has improved a lot, আমরা এখন অনেক বেশি better position maintain করি. In all the matches we clearly dominated position, but City against, I don't think we'll be able to dominate position in spite of being able to do that with even Arsenal, which was interesting. So I think ultimately our X factor will be how efficiently we can transition from defense to attack. So that will be the hallmark. And I don't think it's going to be purely counter attack. I don't think it's going to be just sit back করবো with Jose Mourinho style counter করবো. It's going to be more transitional rather than counter attack. And I think there's a difference, and the difference হচ্ছে সবচেয়ে ভালো exemplified by how we played in the FA Cup final against City. We did not just sit back. We were ready to attack. We were ready to attack at all times, but we did it quickly. So to transition আর counter attacking ফুটবলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, এটা আমি আগে একটা পোস্টে আমি এক্সপ্লেন করেছিলাম যে counter attacking you just sit back, let them attack, and then suddenly you launch a counter attack from defense to attack. Whereas transition, you can sit back. It doesn't. I mean, you're not defending all the time. But what you do is you move the ball around patiently. But then suddenly, when you decide that you want to attack, your the time difference between the launch of the attack and the end of the attack is very low. So you try to do that. You try to have speed between the launch of the attack and the end of the attack. And I think Cityর সাথে এটা তখনই possible হবে when we can utilize the right moment. Till we get the right moment, we have to be patient. We can't just continue to sit back and defend and counter attack. এটা করলে হবে না. But we have to choose our right moment. And if we can pick the right moment and then efficiently do the attack with speed, that is, in my opinion, the best way to beat. এবং এটা আমরা আমরিমের first match, the one that we won at Etihad, was it in Etihad or was it in Old Trafford? যেটা হ্যাঁ এতিহাদে আমার যে লাস্ট গোলটা দিল, সো ওইটাতে কিন্তু again it was it was done with speed and transition. So I think that is what we need to do. আমাদের গোলটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলছিলাম আপনার সাথে, মেবি লিচা মেড দ্যাট অ্যাসিস্ট, I guess long goal. So ভাই আপনি যেটা বললেন, so we'll be more transitional against City, and you also brought up the example of the FA Cup final against them last year. So ওখানে ওই ম্যাচ আমরা যেটা দেখছিলাম, what United were doing under Ten Hag, আমরা একটা মিড ব্লক খেলছিলাম and we are forcing them to play in the wing. So আমরা we are bringing the game to the flanks of the pitch and then dispossessing them and then launching the counter attack. So এটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক দিস অ্যাকচুয়ালি গোস উইথ আমরিম স্টাইল। আর এখানে কি আপনার মনে হয় আমরিম উইল বি লাইক go for a more pragmatic approach and drop his usual plans for a bit and change his style, or do you see him following his style? No, I think of all the people in the world, Amorim would be the last person to compromise on his style. এই একটা জিনিস তো আমরা হয়তো শিখে ফেলছি. So I think he might adapt, but I don't think there'll be a drastic change. I don't think he'll just sit back. That's not going to happen. Exactly, man. Okay, now also I want to take your opinion about our keeper situation. So আমাদের হচ্ছে যে নিউ কিপার ল্যামেন্স, who just came from Antwerp from the Belgium league. So do you see him start against City immediately and will you see it as a statement against our existing keepers Onana and Bayandi, or do you think that Amorim will give the same treatment to Lemens as he is doing with Šeško, like he's not starting Šeško yet, or what do you think will happen? Will we see Lemens or will we see Onana or Bayandi? And I think Lamens will, in my gut opinion, is Lamens will start, because Amorim's stance in this sort of scenarios he's been very clear in who he absolutely doesn't want in the club, either due to a problem in attitude or due to a problem in quality. So, for example,
Holliender ব্যাপারে he was clear that you lack quality in spite of all your good professionalism and everything good about you, his motivation, his willingness for the club to try for the club, he still lack quality. Similarly, there are players who lack professionalism. So I think it's quite clear that the goalkeeping position is one where there is no quality at all, and I think he'll probably just straight away go for Lamens. The only thing which might make him not start Lamens is that Lamens probably wasn't his first choice. There are reports that Amorim wanted Martinez all along. So এই একটা কারণে Bayern might start, but otherwise I see Lamens starting. এক্স্যাক্টলি। এন্ড এখানে কি আপনার পার্সোনাল ওপিনিয়নটা জানতে চাচ্ছি যে ডিড ইউ প্রেফার এমি মার্টিনেজ অর লেমন্স? সো হু উড ইউ হ্যাভ ওয়ান্টেড মোর? আর ইউ হ্যাপি উইথ লেমন্স অর ডু ইউ থিংক মার্টিনেজ উড বি বেটার? I personally, মানে দুইজন, I was not super duper excited about any of the keepers, to be honest, and there is a reason why. So Lamens, এটা তো obvious যে Lamens can completely work out well. In the best case scenario, it can work out as well as David De Gea. But I think there's also ongoing concerns about his error proneness as well. So, he's very raw. So he's made his own errors. So if it doesn't work out, then 3 years down the line, we will still be regarding him as why did we buy him? It's very natural to ask this question 3 years down the line if it doesn't work out. So that's my biggest concern about Lamens. It may or it may not work. At this point, he's nowhere near the finished article. He is still very error prone. He's still young, and we literally don't know how he will cope with the pressure of the Premier League. So it might be an absolute disaster at this point. But equally, in the best world, it might be a genius of a move. We don't know. এই বিশাল ভয়টা হেসে যায়। মার্টিনেজের ক্ষেত্রে you knew what you were getting, ঠিক আছে? So because he's got 10 years of data to show what he is. So exactly, we know how he is. এটা হচ্ছে সবচেয়ে biggest strength ওর, আর second biggest strength হচ্ছে গিয়ে যে he has got the mentality to handle pressure. For God's sake, he's done it in the World Cup final of all places. So he is a mentality monster right now. And I can very much see why Amorim wanted him. In my personal opinion, I would probably have gone for Martinez, but with the slight concern that Martinez is fading. Martinez কিন্তু আস্তে আস্তে year by year আস্তে আস্তে একটু খারাপ হচ্ছে। So he's not the same goalkeeper as he was in 2022. So again, if it didn't work out with Martinez, আমরা একইভাবে ওকে judge করতাম like judging Casemiro. Why did we buy him? So these are both. So I don't think you can win. You just have to pray that it works out. So that's my stance in this. I would have gone for more established keepers. With Diogo Costa, for example, I would have gone for somebody you know is going to work. That's you can't go wrong. You might not hit gold, but goalkeeper position we don't need gold. I was telling a fellow colleague of mine, Shahriar Bhai, who's a season ticket holder of Manchester United, the other day, that goalkeeper is the one position you don't need blockbuster hits. You don't need a David De Gea. What you need is the keeper to be able to save what is savable. That's what you need. Unsavable গুলো save করে তারপর যদি error করে, that's not what you need. So I personally would have preferred for stability in this position. So let's hope we get that in with Lamens, but I don't know. Yeah, and অনেকে হচ্ছে বলছে যে ল্যামেন্সের ব্যাপারে it feels like a David De Gea transfer, and David De Gea was also quite young when he came in, and আপনি যে মিস্টেকের কথাগুলো বললেন, he also made some mistakes in his early years, but then he established himself as the one of the best keepers in the world. তারপর হয়তো হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আফটার দি 2018 ওয়ার্ল্ড কাপ। অনেকে তো বলে রোনালদো হ্যাট্রিক করার পরে হচ্ছে he lost it completely, but let's see, we can only hope for the better. And I want to talk about one comment. Rakib Hossain bhai bolechen, all the signing this season show that Manchester United aren't buying only for Ruben. They are bringing players so that any manager can manage in any system. What's the opinion on all of you about it? So এটা সাথে আপনি agree করেন, and if you do or if you even disagree, what's your opinion on this? So A, I agree, and B, I support. এটা হচ্ছে একদম শর্টে, ঠিক আছে? I agree and I support, because I was always saying that Manchester United could only save itself as a club through two ways. One would be to going back to the SAF model, where you give the manager free reign for the next 20 years. If যা ইচ্ছা তা হোক, you'll be there. So you can choose what you need to do. Or
if you don't do that, if you don't give a manager free reign, the only way to get better in spite of changing managers is to follow the Bayern model, where you have got a vision, you have got an established vision. This is how we will run the club. We will change managers for fun, but we will still progress because the club is running through a central model. And I think the club has decided to do that. So, and I'm actually all up for it. They need to buy players to suit a particular system, but yeah, so that's one bit. Even though I strongly feel we should stick by Amorim, and that's from a large data perspective, which I explained earlier in our forum, Jim. And we'll probably get to that part anyway, whether he should stay or not. Or that's a different argument altogether. But I think I support. I agree and I support. অমিতকে হারায় ফেলছি। Audible? কেটে কেটে যাচ্ছে একটু, and I can't see you move. Why am I audible? I can hear you now. I can hear you better now. But একটু আগে I couldn't see you move or I couldn't hear you. Okay. So moving on, Saib Dabda Bhai asked, why don't we guys go live directly in YouTube too? It's much better to enjoy the live in YouTube. So আমি হচ্ছে আজকে শুরুতে হচ্ছে এটা বলেছিলাম যে we have plans, and আমরা কয়েক সপ্তাহ ধরে বলছিলাম যে we have plans to go into YouTube. So that will be within a few weeks, and as you know, YouTube হচ্ছে ব্যাকগ্রাউন্ডে পডকাস্ট শোনা যায়. So it will be easier for you guys to listen to us discuss and also contribute. So যেটা আপনারা এখন করতে পারেন, so I would request you guys to go on YouTube, search up Manchester United Supporters Club Bangladesh and subscribe, so you guys can keep up with the updates over there. So লতিফ ভাই, আমি আরেকটা কমেন্ট হচ্ছে I want to bring it up. নাবিদ হাসান হচ্ছে কমেন্ট করেছে, the position we are in right now, can we really afford a goalkeeper who is new or a confident one with the World Cup winning experience, because at United pressure is immense. So what's your opinion on this, Lothief? I agree that if Lemons doesn't work out, it's going to be an absolute disaster. Absolute disaster. Lemons money. I'm always all against keepers who make mistakes. This is one reason I was against. I know I will anger a lot of Manchester United fans, but I strongly maintain my stance that as soon as David De Gea started making errors, that was it. That was the end. You can't have keepers in a club who make errors. You don't need them to save the unsavable. That's unsavable ones can go for goals. That's not a. You have to figure out how you can prevent that from happening through an appropriate structure in defense. But যেগুলো savable, সেগুলো যদি keeper miss করে, I think that's the end. That's straight away the end. Which is one reason I was very against keeping David De Gea, because he was just missing the obvious savable ones towards the last 2 to 3 years. Onana has taken it to another level altogether. And if Lamens does the same, then I think we are in for a bit of a shock. So I'm slightly worried. Another comment on a question, and I have another one to bring it for you. So Lothief bhai, this is one for you. How much impact can a fit Mazraoui have on the starting 11, and whom can he replace? I'm honestly very skeptical about Amad Mbeumo connection this season. I feel like Amad hasn't linked like the Mbeumo transfer much. Yeah, so I think the good thing was Amad Mbeumo worked better against Burnley. I think they were much, much better in the first half, and I think both were brilliant in their own ways. So they were so smart and they're so intelligent. I think they will be able to link up. They probably just need a bit of time. So I don't মানে আমাদের এবং এমবিএম দুজনের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে গিয়ে they know what to do and when to do. So কেউ blindly কাটায়ও না. They pass when you need to pass. They dribble when you need to dribble. And they will take runs when you need to take runs. That's the one thing you need from your attack, to be able to do the right thing at the right time. So both are smart enough. So I personally think that it will work out. So it was at number. And I think Ahmad will be a regular first choice right wing back till we get a world-class right wing back maybe in the future. But till that happens, Ahmad will continue to. He's just too good to be benched. And I'm all for benching players if the team needs it. But I think Ahmad will still be beneficial in the current setup.
The second question is about Mazraoui. Fit Mazraoui is going to be brilliant when you're chasing the game as a right center back. The beauty of Mazraoui is he offers you options, so he will do what you need him to do. So if you want him to play at right wing back, he will put a 7 out of 10 performance. If you need him to play right center back, he'll probably put in a 7 out of 10 performance. But I think where he is going to be massively useful and put on those 9 out of 10 performances is when you need to chase the game with him playing at right center back, when you need to really go for the game. যে কারণে Shaw and Lisandro Martinez are also quite useful in left center back, is they can really attack with strength. So I think that's my answer to the question. So right, Mazraoui will put in a 7 out of 10 performance at right center back and right wing back both, and we'll put in an 8 or 9 out of 10 performances when you play him at right center back and you need to really go for the game, which is what we did against Burnley. Exactly, ভাই। So following up on this, আমি হচ্ছে আপনাকে একটা কোশ্চেন করতে চাই যে do you think আমাদের স্কোয়াডে we need players who will perform 9 out of 10 or 10 out of 10 every week, or do you think we need 11 players who will put that consistent performance, like they will do what there needs to be done, like 7 out of 10 performance, 8 out of 10 performance every week? So which one do you prefer? No, I think 9 out of 10 is only needed when you want to suddenly jump from being a close to title winning team to a title winning team. That's what Ole needed in 2021. So he needed that. So we're almost there. Remember, in 2021, we were almost there, but we just needed that final quality player. We needed the Declan Rice in midfield. We needed maybe a generational striker, but maybe Declan Rice first. Anyways, so I think we need to go there before we start asking for 9 out of 10. 9 out of 10 এখন হবে না. You can't afford them. সোজা কথা। মানে এটা কিন্তু একটা মিথ যে হঠাৎ করে একটা প্লেয়ার কিনবো যাকে সারা দুনিয়া চিনে না, and then he turns out to be Gareth Bale, হ্যাঁ, অথবা হঠাৎ করে একটা প্লেয়ার কিনবো যাকে সারা দুনিয়া চিনে না, he turns out to be Cristiano Ronaldo. So that's not happening. You're not going to unearth the generational talent suddenly. You're neither going to be, so এটা তো পারবো না, and you're also not going to be able to buy an established generational talent because we can't afford it. So ultimately we have to improve on a very slow and patient pathway, which I আগে বলছি, this is a 5-year project. So if you want to, so 5-year project যদি 5 year যদি if you want to go to the title winning position, তাহলে যদি কার্ভ আঁকি, তাহলে নেক্সট ইয়ারে আমি ওটার 1/5 যেতে পারবো। আমি কিন্তু জাম্প করে 5 years এ যেখানে যেতে চাই সেটা নেক্সট ইয়ার পারবো না। I can only go 1/5. So আমাদের কোয়েশ্চেন হচ্ছে, what is the type of players who we need to go from here to 1/5 of where we want to go next season, and then another 1/5, and that is achievable through 7 out of 10 players. 7 out of 10 players, yeah. And I think that is what you need, and that is only what you can afford as well. এর থেকে বেশি অ্যাফোর্ডও করতে পারবো না। So I'm all up for these MBMO Cunha type players who immediately improves you, and we have data to support our belief that they're going to improve us, but they're not 10 out of 10 as well. Exactly, right. So what we need is to build a proper squad instead of developing world class players more. So world class players, যেমন রোনালদোর এক্সাম্পলটা দেই, so Ancelotti and Jose Mourinho and other Real Madrid coaches in his time, also Sir Alex, needed to build the team around Ronaldo. So আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থেকে উই নিড এ স্কোয়াড মোর, উই নিড দ্যাট বন্ডিং মোর। সো আই গেস এখানে হচ্ছে জিনিসটা চলে আসে। সো follow up question from Syed Darda bhai. Can Mazraoui play one of the two MF, especially as an alternative to Casemiro? I'm saying it because I think we're good with our CVs, but MF is where we need more personalities. So what's your opinion on this? So এখানে আমার একটু বলি যে মানে অলরেডি এটা নিয়ে আমি আগেও লিখছি যে আমাদের সবচেয়ে বড় উইকেস্ট পজিশন হচ্ছে গিয়ে মিডফিল্ড। হ্যাঁ, তো মানে পজিশন মানে কি, কোয়ালিটি বাদ দেই, নাম্বারের দিক থেকেও চিন্তা করি যে অলমোস্ট সারা প্রিমিয়ার লিগ apart from a handful of clubs are playing 3-man midfield. So we are an outlier where we are playing with a numerical disadvantage already, মানে একটা ম্যান কম. So the only way to win the midfield battle is by compensating that numerical disadvantage with superiority in quality. So you're trying to negate the inferiority in number with superiority in quality. এবং এখানে
when we already need superior players than other teams, I don't think we will go anywhere by trying to play makeshift players in midfield. So someone like Martinez or Mazraoui in midfield is already by definition an inferior quality compared to other teams because they have established midfielders where we're trying to play defenders in midfield. So I don't think এটা দিয়ে লাভ হবে. What it can probably do is it might lead to a better midfield than what we have now, because Casemiro Bruno is a very questionable combination. But can Mazraoui do a better job than Casemiro? Can Lisandro Martinez do a better job than Casemiro? I don't think so. It's my personal opinion. Casemiro কিন্তু খারাপ করতেছে না. Ever since the end of last season till now, he's doing the best we can expect him. Exactly. Casemiro যে রিগ্রেশন দেখতে পারলাম, and তার ফিটনেস ইস্যু কিছু ছিল, বাট রাইট নাও উই আর সিইং আই থিঙ্ক দি one of the best versions in United jersey of Casemiro. So Yeah. I think at least এই সিজনের জন্য I think he has secured his place in the midfield. বাট ক্যাসেমিরোর পার্টনার কি হবে, সেটা ব্রুনো হবে না মাইনু হবে না উগারতে হবে, এটা নিয়ে আই গেস ডিবেটটা চলতে পারে. But I don't think Casemiro is being replaced anytime soon. And the single biggest reason why we lost that match against Spurs was not Casemiro, was having Bruno as a partner for Casemiro instead of probably Ugarte. Because till then everything was working well when Bruno was playing up front rather than midfield. হঠাৎ করে finally Amorim decided to play Bruno and it didn't work out. So Bruno will continue to remain our questionable link in midfield. Exactly. So now I wanted to ask you, Bhai, about a certain academy player. So কিছুদিন আগে আপনি একটা পোস্ট দিয়েছিলেন in the group that you have seen a player that you have never seen before, unlike anything you have seen before, and you are really impressed by the looks of it. So can you please tell us more about this player and what do you expect from him, and can he be a first choice player or even one of the next superstars from our academy in the near future? Right. So two separate questions, and I'm happy to answer them both. So first question হচ্ছে কি যে a bit about him. So obviously under 18 এর সেই ম্যাচটা দেখছিলাম, and I know there has been a lot of hype for him around him anyway, but purely by looking at how he played, his touches, his movements, his positioning, the way he shoots the ball, when he shoots the ball, মানে এই জিনিসগুলা আমি একটা 14-year-old এর কাছ থেকে দেখি নাই আমার লাইফে কখনো। হ্যাঁ, মানে what he was doing was he was doing this right thing. So he was not randomly shooting. He was shooting when. So striker there একটা কথা আছে যে you have to do the right thing at the right time. You can't be a headless chicken where you're just running and shooting at all times without even exercising any thought behind it. So একটা 14 বছরের বাচ্চা, একটা যেগুলা 22-23 বছরের ছেলেরাও করতে পারে না আজকালকার যুগে, সেগুলো করতেছিল, that was unbelievable. And then not only being able to do what he needed to do, but also being able to do it with such sheer quality. And when he was taking those shots, these are shots I expect from an established, freely goal-scoring 21-year-old rather than a 14-year-old. When I was simply taken up, I was simply astounded. So that's the first question. And I think it wasn't just that match. He is creating waves. His multiple age level, he's performed way beyond what he's expected to do. So he's overachieving by many years. Ek number. আর 2 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে can he do it for a United team in the short coming future? এটার উত্তরটা হচ্ছে that depends on what United do, because if you have an established club which is already performing really well, then it's sometimes a double-edged sword. একদিকে it becomes difficult for the young people to come in and excel because there's so much quality already, but on the other side, because the club is already stable, it really creates a good firm platform for youngsters to succeed, which is what United were regularly doing back in Saf's time. So we were, in spite of all the quality, we regularly had young people from the academy come into the team, succeed and flourish, which is what Ole was trying to do as well. So he was trying to form a firm platform, and then that allowed the likes of Greenwood and others to come and excel. So whether he's going to be able to do that or not depends on whether we can give him that platform. Because if it remains chaotic at United, where we are changing managers all the time, where we are changing our vision all the time, and the results are really bad, and you expect somebody to immediately have an instant impact,
then I think Gabriel will just fade away, or he will just leave for another club and succeed there. On the other hand, if he can become stable as a club, the manager kind of gets stability, the team vision gets stability, the football is stable, everything is stable, then I think he will succeed. He's just bound to succeed, and he probably might then be slotted into the team far earlier than what an unstable team can do. A bit like what Arsenal is doing with Max Dauman. একটু 15 বছর একটা ছেলে, হ্যাঁ, he's making waves, but Arsenal can afford that risk because they're already so stable as a team, so they can't go wrong with Max Dauman. I think Liverpool is doing the same thing with some of their youngsters as well. So this is one reason why established stable clubs do far better with their youngsters than unstable clubs, because they can afford that risk. Exactly, guys. So we also need to clear the platform and we need to give them the opportunities. So this is what United has been doing for the almost the last 100 years. So we can only hope to do the same thing for the next 100 years as well. So আমাদের আজকে আরেকজন সারপ্রাইজ গেস্ট রয়েছেন and he just joined with us. So শারিয়ার ভাই, are you audible? Am Yes, I guys, audible to you? শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাকে কি দেখা যাচ্ছে না, তাই না? Let me check. Camera should be So on. a little background about Shahriyar Bhai. He is one of the senior fans of our community, and he is also a season ticket holder of our club. So he has a lot of stories to tell. We hope he will be able to share his experiences with us. Yeah, somehow আমার ইয়েটা কাজ করছে না। আমি জানি না। I can join It's okay, bhai. It's okay, bhai. We can hear you. Okay, I'll be in the background. Yeah, that's fine. Yeah. Okay, bhai. So, bhai, I wanted to know from you. We all want to know what's your present feeling at this moment after defeating Burnley, and what do you expect in the future against City? Oh, okay. I mean, I think the expectation is actually really flat. To be fair, as everybody knows, I mean, সিটি গেম, আই থিঙ্ক আমাদের গেম ওয়াইজ, আমরা আনকে সেদিন বলতেছিলাম যে আমাদের গেম ওয়াইজ আমাদের খেলা আগের চেয়ে, আই থিঙ্ক উই হ্যাভ, ইফ ইউ সি, আই থিঙ্ক we haven't gone backwards since last season. That's the good thing, that we haven't gone backwards. Although transfer window could have been way better, but at the moment, I think now we have to deal with whatever we have got in our hands. So, I mean, City game, a good thing is that City is not in a good form as well. I don't think City team এরকম জেল করছে আগের মতো, যে ওদের স্পেশালি they're missing quite a lot the you know, the stylish midfielder like Cam. So after Silva they replaced him with De Bruyne, but after De Bruyne they couldn't, it's irreplaceable sometimes, and actually ওরা একটা transition phase আছে. So although they got Donnarumma, so they'll be a little bit boosted up for that, but I think overall their game unbeatable মনে হয় নাই. So people, I mean obviously our optimism is always high and we should be aiming for a kill. I'll not be surprised that if United do that, but I mean I'll not be surprised at all that United go there and clinch a small margin victory there. Exactly, ভাই। তো আপনি কি এই সিজনে কোনো গেমে যাওয়া হয়েছে আপনার? হ্যাঁ, আমি তো হচ্ছে ফার্স্ট গেমই ছিলাম। ফার্স্ট গেমে ছিলাম। সেকেন্ড গেমে বার্নলির সাথে আমি যাই নাই। থার্ড গেমটা চেলসির সাথে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। So how was the atmosphere? So আপনি লোকাল ফ্যান্সদের সাথে অবশ্যই ইন্টারঅ্যাক্ট করতে পেরেছিলেন। So how are our local brothers feeling? তাদের মধ্যে এই সিজন নিয়ে expectation কি? Are they like really motivated? Are they hopeful about it, or what's going on in their mind actually? Actually আমি যেই সাইডে বসি, যেখানে বসি সেটা হচ্ছে অনেক পুরনো ফ্যানদের জায়গা। সেখানে হচ্ছে মোস্টলি সেখানে অনেক middle aged and elderly people আছে, because they have been there for many years. So I mean they are used to everything, so nothing can phase them off, nothing. Even United gets relegated, they will be there. Okay, so ওদের মধ্যে এক্সপেকটেশন জিনিসটা খুব বেশি আমাদের মতো কাজ করে না, যে United have to do this, that, otherwise I'm not gonna come, otherwise I'm not gonna enjoy. So it's their actually part and parcel of their life. This is something that they have to do regardless of whatever is going on. That's why actually United suffer, because United fan base এর মধ্যে তিন টাইপের fan base আছে. One fan base হচ্ছে at the moment is Amorim in,
another fan base is like Amorim out, and there is another fan base like us that who want Amorim to do well. But again, we are also scared about the fact that he has been given the platform to do very well. So actually, those fans actually তারা আমার ওখানে যারা ওরা হচ্ছে ওদের অপটিমিজম হচ্ছে যে we just want to play better football. They don't want to see United winning by 3 goals, 4 goals. They just want some good games, at least some scoring some goals, and then we'll decide about the results. So really, there is no expectation about results from them. They just want to see good football. যেটা হচ্ছে আমরা লোকাল ফ্যানদের মাঝে রেগুলার দেখে থাকি অ্যাবাউট প্রোটেস্ট এগেইন দি গ্লেজার ফ্যামিলি। সো এই সিজন কি আপনি এরকম কিছু দেখতে পেরেছেন যে এনি টকস অ্যাবাউট রিমুভিং দ্য গ্লেজার্স অর প্রোটেস্টিং? আসলে এই তিন টাইপের ফ্যানের জন্য এটা হয় না, বিকজ তোমার যদি ফ্যানদের মধ্যে ইউনিটি থাকতো তাহলে হচ্ছে তুমি ইজিলি ইউ কুড হ্যাভ অ্যাকচুয়ালি তুমি একটা প্রোটেস্ট অর একটা বিগ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স তুমি ক্রিয়েট করতে পারতা। বাট বিকজ অফ দিস কাইন্ড অফ ডিভাইডেশন, and almost 40%, 30% people there in the stadium are from anywhere in the world. So they just come there for a day. So it doesn't matter actually. They just think about like enjoying the atmosphere. The result doesn't matter to them. So এই ফ্যানদের এইরকম স্প্লিটের জন্য আমরা কখনো কনক্রিট একটা রেজিস্ট্যান্স তৈরি করতে পারি নাই। আর্সেনালের এগেইনস্টে খেলার আগে কিন্তু কথা ছিল যে তোমার আমরা একটা প্রসেস করব। There was a big protest was about to happen, but at the end it didn't materialize because United have this small journalists, like especially Manchester Evening News or other কিছু ছোট ছোট জার্নালিস্ট আছে যারা হচ্ছে ইউনাইটেড ওদেরকে ফিড করে। So before that Arsenal game, I think there was a big shout about going for a stellar midfielder from Brighton. And that actually, this thing pacifies people that okay, we are buying some 100 million paid players. We have already got 3 in Sesko, Mbeumo, Cunha, and now that we are gonna go buy and go get a Baliba. So actually, this sort of things actually pacifies those kind of supporters, and it never materialized. So there was a talk about having a big protest, but only once I heard about Glazers out slogan, only once for like 15 seconds, and after that it was all flat. So it will never actually, that's why we're still struggling that, because it will never happen that we can build up a strong protest, because there will be always a split. And that's why it's difficult for the managers to stay as well for too long, because you'll always have those kind of supporters who wants rapid success, and they want Amorim out because he lost 1 game. But that's why it's always difficult with United. This actually came as a shock to me, because I always thought the local fans were more United active than the global fan base. But আপনি যেটা বললেন, it actually came as a shock to me. But Manchester Evening News এর ব্যাপারে যেটা বললেন, that's actually true. And আমরা যারা আছি, I guess লতিফ ভাই will also agree, Samuel Lakhurst and এসব জার্নালিস্ট, we actually can't tolerate at all. লতিফ ভাইয়ের পুরা মানে ঢুকতে গেল। So yes, so these type of journalists are actually a problem for us, and we actually need to know who to actually believe, which journalists we need to follow. And if we can do that, we can actually think critically and assess the situation properly. So Syed Dadda Bhai has an interesting question for us. One question for the panel: how are all the good tactical analysts in MSCBD are doctors by profession? How does medical degree help in football analysis? So Latif bhai, আপনি এটা কি অ্যানসার করতে চাচ্ছেন? আমি আমাদের লাইফ মনে অনেক বোরিং, সো আমাদের আসলে ফুটবলটাই আসলে maybe a reprieve from all the boredom of life. Maybe, I don't know. Shari bhai? I think we are always ready to fight for the worst patient. So Manchester United, there is no one suffering more than United. So probably that's why we are more committed. Yeah. So yes, it's actually a very interesting thing. And another breaking news. So কমেন্টে কয়েকজন বললেন আমাদের, নাবিদ হাসান ভাই, সাদ্দার ভাই, Daniel Levy has left Spurs. So the notorious Levy of Tottenham Hotspur has left. And what's your opinion on this? Latif bhai? I don't know. I'm just googling now. Yeah, I don't trust that
source. There's something on Sun as well. It says Daniel Levy. It's official. It's Okay. official. It's official. I mean, I'm just googling now, but I don't know what the backdrop behind it. I don't know. So Daniel Levy, the man behind the notorious transfers from Tottenham Hotspur, যার কারণে we actually lost many players we could have got. So Fabrizio has also reported this. We haven't lost. Actually, he was a bit reluctant to sell people to within Premier League and especially United. That's what we say, like Harry Kane and Modric, the Bay. So these kind of people we lost just because he didn't want to sell to within Premier League. So reason actually clear না হ্যাঁ না ক্লিয়ার না, বাট আই এম জাস্ট থিংকিং যে এই কি একটা ক্লাব আমরা ছিলাম যে এই এর মধ্যেও we just literally snapped Barbato away. I still remember that 2008 transfer window. তখন আমি হচ্ছে studying for my admission test and I was literally glued to the transfer set. Are we getting Barbato or not? Are we getting Barbato or not? Last মুহূর্তে তখন হচ্ছে সিটি আবু ধাবি কিনছে. They put a project which Spurs had agreed, and still in spite of all this, Barbato just walked towards United. Those were the days. I guess that one is the biggest transfer from Spurs till date. Yeah, that was a quality gulf in difference. I mean, after everything, whatever happened over the past many years, still we have got some appeal. Still, because if you see Mbeumo, if you see the Sesko, although Sesko was so still we have got some appeal left. So that's why it's only my expectation from this season is that Amorim survives. এখন একটু ডিফারেন্স ভাই, একটু ডিসএগ্রি করব যে আমাদের কাছে মনে হয় এখনের ইস্যুটা I'll just take an emergency call if that's okay. Sorry. Yeah, sure. It's okay ভাই। So হ্যাঁ, আমার কাছে পার্সোনালি মনে হয় যে যদি একটা এক্সপেকটেশন থাকে সিজন শেষে যে কি হবে আমাদের অ্যাচিভমেন্ট, what should be top 4, top 5, top 6, top 8, top 10. I think my expectation is that the coach survives the season, because I personally is not happy. I'm not happy with the transfer window at all. I'm not happy. I'm not sure panel their view ki ba tomar আমাদের view ki, but transfer window has been shambolic, absolutely shambolic. So I mean, we are nowhere better than what we are last season, although we have got some names in, but personally I don't rate this transfer window more than 4 out of 10 at all. But don't you think we actually managed to offload some of the players, the bomb squad jeta bola hoy, so Garnacho, Anthony and some other players we actually wanted to offload. So would you say এই দিক থেকে আমরা একটু better position এ আছি? So don't you think like that? Well, I think I think they're positives and negatives, isn't it? Because I think আমাদের সবচেয়ে বড় negative from this transfer window is we ended up creating problems which were not there before. When you are so bad, you don't want to create new problems. So I think আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা আমাদের তৈরি হয়েছে ট্রান্সফার উইন্ডোর মাধ্যমে, that is the Bruno problem. And this was a problem we probably did not need at this point, but যেভাবে হোক, কুনিয়াকে কেনার কারণে হোক, স্ট্রাইকার কেনার কারণে হোক, যে কারণে হোক, we have ended up creating this problem যে এখন ব্রুনোকে মিডফিল্ডে খেলাতে হবে, কিন্তু মিডফিল্ডে তাকে খেলানোর দরকার ছিল না, এখন কি করবো ব্রুনোকে নিয়ে? So that's one massive problem associated with this club, and Kunya's transfer will be seen in both the lens. If Bruno works out, it will be seen as a good signing. If it doesn't work out and then we create an absolute imbalance in the team, then I don't know how এটা কি কুনিয়ার দোষ নাকি ব্রুনোর দোষ নাকি I don't know how, but it's just outcome টা হচ্ছে খারাপ হয়েছে ওভারঅল এখন পর্যন্ত. But the good things are that we have considerably strengthened our forward line, and that's our forward line was one of the worst in the world in terms of bhalo team gulo. It was a joke. When you consider what Rashford and Garnacho were doing in our forward line, and Anthony was doing, it was the most hilarious, ridiculous joke of a forward line. সেখান থেকে this is probably now a very, 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 very decent forward line, a very, very decent forward line who does the right things. So এটা এক number. 2 number হচ্ছে গিয়ে I think offloading the players that we needed to offload is a big success, a massive success. আর 3 number হচ্ছে গিয়ে যে the fact that because we did not
like ultimately, I don't know whether it will work or not, but we still managed to address the goalkeeping situation. Hopefully, it works. So these are the positive things. The negative thing, however, is that we did not buy a central midfielder. এবং এটা আমাদেরকে শেষ করে দিতে পারে. So let's see. I mean, আমার So- প্রবলেমটা হচ্ছে যে ধর আমার কাছে মনে হয় যে if you analyze the signings that were made, now we have got at least 6 number 10s. Okay, if you consider Ahmad, Bruno, then Mbeumo, Cunha, then we have got Mason Mount and sorry. Zerxi. Yeah, Jersey is 10 as well. So আমাদের জানি না যে এখনকার স্টাইলে 10 জন 6 জন মিডফিল্ডার আমার নাম্বার 10 দরকার ছিল কিনা, সো নাম্বার 1 ওকে দ্যাটস ফাইন, ওকে দে ডিসাইডেড দ্যাটস ওকে। একটু থামে এখানে, একটু থামে এই পয়েন্টে জাস্ট একটু থামাই যে এক মানে দরকার হয়তো না, কিন্তু একটা কারণে আমার মনে হয় যে দরকার হইতে পারে, সেটা হচ্ছে we are such an Amorim wants his team to press as monsters, like high pressing টা মনস্টারদের মতো করতে চায়, as we saw against Burnley and in the first few minutes against Fulham as well. মানে he wants his team to press like monsters, এবং এই মনস্টার প্রেসিং করতে গেলে একই ম্যাচে দেখা যাবে 2-3 জন ইনজুর্ড হয়ে যাচ্ছে, because we are still not in the best of shape and we still have some injury prone players as well, for example Mount. তো একই ম্যাচে যদি 2-3 জন ইনজুর্ড হয়ে যায়, তখন কিন্তু এই যে 6টা নাম্বার 10 আলটিমেটলি লাগবে। আপনি নেক্সট ম্যাচেই বুঝবেন যদি মাউন্ট আর কুনিয়া অ্যাভেলেবল না থাকে, and suddenly you start having you're having to play Zerxi, you're having to play Sesko, you're having you run out of options. In spite of all the options, given how bad our injury record is, এটাই সময় এই একটা কারণে it might work out. Sorry. Absolutely, I 100% agree with that, but again then in that case we have to say that then আমাদের সব পজিশনে তো তাহলে বেশি প্লেয়ার লাগবে, তাই না? অন্য পজিশনে মনে হয় না he wants players to press as madly as he wants his number 10s to press, because now actually আমাদের basically out and out striker রয়ে গেছে একটা, যেটা out and out striker, because Cunha and Zerxi is number 9.5, they are not 9 or 9, they are neither 10, they are probably 9.5. So out striker একটাই। So আমি just transfer গুলো একটু বলি, সেটা হচ্ছে যে Cunha okay, release cost 62 million, paid off, okay, happy days. If you then go to Mbeumo, we have been negotiating with them for 6 weeks until there was a push from Newcastle to get Wissa, and then there was a fear that Brentford will not sell another player. And why should you take 6 weeks to get a player you want? প্রথমবার আমরা বিড করলাম 50 million plus 5 million add-ons, then 55 million and then 5 million add-ons. I mean, then we had to pay whatever they were asking us to pay. So I don't know, again we paid whatever they wanted, but it took us 6 weeks to get the player, and by the time he arrived he was not fit to play the preseason, and then he needed more time to gel in. So luckily he has gelled in quite well, so that's the good thing. And the Sesko one, he's again the 4th choice striker. Our first choice was Delap, we couldn't get him, he went to Chelsea, okay, that's fine. Second one we went for Gyökeres, we wanted him but he didn't want us. So Gyökeres, we were after him for a few weeks, waited for him to make a decision. As soon as he made a decision, he was off the book. Then we went for Watkins. So Watkins, after knowing his price, we backed off. Then we went for Sesko, and then we got him. So Sesko was 4th choice striker. We got him after 8 weeks of negotiation because the transfer window opened in July. We got him in August, and subsequently he was not fit enough to play 90 minutes. So Sharif, এখানে একটু বলি, এখানে ঝামেলাটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে কি our current status as a club. So এখানে একটু আগে আমি যখন ফোনটা আসলো ইমার্জেন্সি, আমি বলতে পারতেছিলাম না যে I slightly disagree with you যে আমাদের এখনো অ্যাপিল আছে। harsh reality হচ্ছে কি আমাদের কিন্তু এখন আর অ্যাপিল আছে কাদের এগেইনস্ট? আমাদের অ্যাপিল আছে against the likes of Newcastle, the likes of Tottenham. হ্যাঁ, exactly, Tottenham, Newcastle এর সাথে আমাদের কম্পিটিশন। কিন্তু when it comes to competing against Arsenal, Chelsea or Liverpool, we have no appeal compared to these 3 or City, these 4 big clubs. So একটা ক্লাব কখনো আমাদেরকে বাদ দিয়ে আর্সেনালে যাবে, আর্সেনালকে বাদ দিয়ে আমাদের কাছে যাবে না। Sesko did not choose us ahead of Arsenal. Arsenal just had to back away because of the financial aspect associated with Sesko's club. But I'm sure if Arsenal came for him and we were there, he would have chosen Arsenal, which is exactly the reason why Delap chose Chelsea literally 2 days after we got knocked out of the Champions League qualification. So the ঝামেলাটা হচ্ছে কি যে we are struggling so much from 2টা কারণে। কিছু ক্লাবের খারাপ অবস্থা থাকে but they have abundant finances,
আর কিছু ক্লাবের ভালো অবস্থা থাকে বাট দে ডোন্ট হ্যাভ ফাইন্যান্সেস, সো যে কোনো একটা দিয়ে দে ক্যান পুল প্লেয়ার্স। উই লিটারালি হ্যাভ no pulling powers in terms of our current position as well as in our current financial situation. So and then on top of that, we have all the negative pulling effects associated with our unstable, chaotic nature, where you're changing managers all the time and all that. So we are মানে অনেক ক্লাবে প্লেয়ার এখন সাহসী করবে না আমাদেরকে জয়েন করতে। তো এরকম যখন একটা সিচুয়েশন হয়, you have to go into a transfer window. You don't have the luxury of going into a transfer window knowing who you're going to buy. You will have to have a number of targets, and you'll have to be prepared that some of the targets won't work out just because you ultimately a player will decide not to join you. So এর জন্য I know in an ideal world আমাদের সবকিছু পেন্সিলড ইন হয়তো আগে ঠিক করতে কাকে কিনবো, and then we would just walk into the transfer window buying that player. But এই কারেন্ট সিচুয়েশন এটা হচ্ছে না। So this is এই একটা সফট কর্নার আমার আছে ট্রান্সফার টিমের, যে in spite of trying a lot, they will have a lot of barriers so that they can't just go into a transfer window and buy players for fun, or at least buy a player they want to buy. মানে অনেকগুলো অবস্টাকেল ফেস করতে হচ্ছে। বাট ইউনাইটেডের হ্যাবিচুয়ালি আমাদের এই জিনিসটা আছে যে আমরা লিঙ্গার করি, আমরা ওয়েট করি। সাপোজ তুমি যদি ওয়াটকিন্সকে নাই কিনো, ইউ ডোন্ট হ্যাভ মানি, why you are gonna go and knock their door? Because ওয়াটকিন্সকে তো আমাদেরকে চাচ্ছিল, সো ওয়াটকিন্স was okay. না, ওইটা দুইটা প্ল্যান লাগবে। You need a plan B. So for example, even last date পর্যন্ত we walked into the last day of the transfer window with Martinez and Lamens both in the মানে আমাদের এখন এই অবস্থা যে it can মানে we have to go with multiple options. মানে ওই লাক্সারিটা নাই যে যাকে চাবো তাকে কিনবো, অন্যদের কাউকে আর খুঁজবো না। That's what I feel. I think also এটা আমাদের ট্রান্সফার আমার কাছে মনে হয় এটা অবশ্যই ফ্যান বেসদের হ্যাপি করার জন্য এটা করে, because when they send this rumor that we are going to go for Baliba, then you want to pay 60 million for him. You use Joao Pedro as a stick yard to see that okay, Joao Pedro went for 60, so Baliba should be 60. I mean, it's another tactics of the owners as well to actually keep things actually simmering so that people don't say much, but at the end everybody knows that it's not going to happen. So Lamens was a economical decision, because practically if you think, I think United would have been better with Martinez, although I'm not a big fan of him, but United would have been much better. Do you guys expect Lamens to go into the Man City game? So Lamens is not going to be there. Yeah, we had a chat about this. Lamens Kinia, we had a very detailed chat apne ashar age, and we did have a constructive criticism against that strike, against the signing of Lamens. So yeah, so I mean, we knocked Martinez doors 3-4 times. The player was ready to come. It was absolutely fun, and then they decided opting out because it's about money. না, So again, ভাই সমস্যা ওটাই বলতেছি যে দেখেন মার্টিনেজকে চাইছে কিন্তু ডিসাইডও করছে মার্টিনেজকে কিনবে, and suddenly Sancho decided not to do it. So এই হচ্ছে আমরা এখন ফাইনান্সিয়ালি এতটাই crippled যে we are having to rely on somebody as unprofessional as Sancho, and we are having to rely on his mercy to join Aston Villa, otherwise আমরা ফাইনান্সিয়ালি মার্টিনেজকে অ্যাফোর্ড করতে পারবো না। এই হচ্ছে আমাদের অবস্থা। তো এর জন্য আমার একটু সফট কর্নার আছে আসলে ট্রান্সফার টিমের এগেইনস্ট, যে এগেইনস্ট অল দ্য biggest criticism is they didn't go for a midfield which was supposed to be the priority. They got it wrong. They clearly got it wrong by prioritizing Cunha, for example. I think one of the Cunha is a brilliant signing. Nothing against Cunha, but I think we probably needed when we had Bruno in that position already. Once we decided Bruno is going to stay, I think we should have just prioritized midfield instead of prioritizing Cunha. But uta chhara, I think everything else, I would probably give them a 7 or 8 out of 10 against the context of how crippling currently the situation is for us. Now, the problem is that when you buy this kind of players and do the rumors and everything, that the owners are trying their best, and then you don't actually give the necessary platform to the coach, because one side it builds up the hype that some portion of the supporters will be very optimistic that because they just watch the names. We have got Cunha, we have got Sesko, we have got Mbeumo. Now we should be in the top 4. But if you see, we don't actually have a functional team. Yeah, true. But this is our fault as fans, to be honest, because আমি যেটা বললাম যে গত 4 মাসে আমাদের performances has been so frequently good, which wasn't there in the previous 8 months, that I think we should be very happy with what we have done over the last 4 months. If 5-year target is the ultimate target we have. So একটা টিম যদি গত 4 মাসে এতগুলা ভালো পারফরম্যান্স দেখায়, then we just need to be patient for the next 5 years, isn't it? That's what I feel.
Well, I mean, supporters, কিছু গ্রুপের supporters আছে ওকে 6 মাসও দিবে না. So that is the problem that আমরা never we survive because you have to stick to them. The plan, if you think, and that's why the owner should take the blame a little bit more that they should have prioritized the midfield because and annoyingly they went for the midfielder at the very last end. I mean, what was the point going for Steeler and then going for Gallagher and wanting people to loan them out to you? I mean, how does it make sense? That means that you want, but you don't want. You want to show people that you are doing, but actually you don't want it to happen. This is basically it's as simple as it is. So, I mean, that's the problem that I want the Amorim to survive, regardless of whatever, however we do, and then do see what happens next season. I think that the owners are still very commercial. I think that they could have actually gone a little bit more this season. It's not about like they didn't have money. I think they could have spent more, but because they are commercial people, they also want to generate the revenue. There is in their mind, the stadium is there. So yeah, so I mean that is the main problem here. But as soon as the results starts to fall, you will see that Amorim out rumor, and the people like Samuel and the small newspapers will actually ignite it. Last even against Burnley, you will see what is the rating that they have given. It's horrendous. Not true. There's a lot of disruptive. That's why Manchester United is a beast. Then at the competing voices and at the conflicting voices, I'll say Manchester United is just a beast. No wonder we are a graveyard for players and managers. Lotif bhai, I hate to like interrupt, but we're actually at the very end of our life. But আপনারা discussion, it was really wonderful, and আমি just শুনেই যাচ্ছিলাম, man. And we actually wanted to continue, but unfortunately সময় সংকটের কারণে আমরা করতে পারছি না. So before we went, I want to do the weekly segment where we ask questions to our guests. So the question of this week is, who is your favorite cult hero in Manchester United? So by cult hero, I mean someone who has not been performing really exceptionally well, but a very important figure in our history, like Diego Forna or Eric Cantona. So who is your favorite cult hero in Manchester United? মানে আচ্ছা আমি বলি আমারটা মানুষজন একটু অবাক হয়ে যাবে শুনলে, বাট গ্রোয়িং আপ অ্যাজ এ ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান, আই হ্যাভ ওয়ান অফ মাই ফেভারিট অল টাইম প্লেয়ার্স ইজ সো মাই ফেভারিট অল টাইম প্লেয়ার ইজ ওলে গুনার সোলশায়ার। আমি জানি মানে অনেকেই মানে হয়তো আমাকে চিনে, তারা জানে হি ইজ মাই অল টাইম ফেভারিট ম্যানচেস্টার প্লেয়ার ওয়ে বিফোর হি জয়েন্ড অ্যাজ এ ম্যানেজার। আমার ফেসবুকে প্রোফাইল পিকচার ছিল ওলে গুনার সোলশায়ার ইন 2006, so that was when I joined Facebook. But cult hero যদি বলি তাহলে growing up as a Manchester fan, one of my biggest favorite players has been Darren Fletcher. And just because even though he's a bit underrated, he always used to get things done for Sir Alex Ferguson. One of the wide theories is that we lost against Barca the way we did in 2009 was because of that red card he got against Arsenal. So he's my hero, cult hero. Okay, that's actually really underrated choice, but we really appreciate it. And Shahryar bhai, yours? So cult hero, you mean that a unsung hero or like the player? Yes, kind of unsung hero. Strong background. Like really underrated, but হচ্ছে অনেক মানে মানুষের মনে গেঁথে থাকে আর কি। No, I mean, like you said, the Fletcher was very good servant, and you always need this kind of players if you want to do well. And that's why we don't have any player now at the moment in our club who will be a squad player and will still support the club. There's no one who has got quality but happy to share the job. There's no one there. Scott was there, and we lost probably Mainu, we can say plus minus, but still he's very young and he has got noises around him, so we have to watch. But I mean, Fletcher was one of them. Park was one of them. I think O'Shea, although he didn't have quality, but actually he filled the gaps and did a good job at times, even sometimes at the goal. So I mean, and if you think about personality, in that case, it's between Roy Keane or it's gonna be Cantona, one of them, who actually had the guts to face off and then also perform as good as they are as a personality. So yes, I would say, I mean, I don't have any personal favorite, but if I have to pick, then I'll pick Park Ji-sung, because he was industrial, he was brilliant, and he played with his heart. And you always need someone like this. And we all remember him for his great performance during
our UCL run. So, and he was monstrous in that season. So thank you everyone for joining us, and we really want to thank Latif Bhai for giving us the time, Shahriar Bhai, for this wonderful discussion we have with you. And আমরা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট উইক আবার দেখতে পারবো, আপনাদের সাথে কথা বলতে পারবো থার্সডেতে। And as some of you has requested to do the podcast on YouTube, and আমাদের প্ল্যানও ছিল, so we'll try to do it from next week, and আপনাদেরকে এটা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। Till then, have a really good night, and thank you for joining us once again. Allah Hafiz. Thank you. Thank you for having us. Really enjoyed it. Thank you. Bye-bye.